ইন্টারোগেট করে, এটা কল্পনা করা যায়? হ্যাঁ, মানে মানে তাহলে রাষ্ট্র কোথায়? তাহলে বাংলাদেশ রাষ্ট্র নাই আসলে। হ্যাঁ, বাংলাদেশ রাষ্ট্র ভারতের একটা ছায়া অধিকৃত জনপদ হয়ে গেছিল। যা খুশি তাই করতে পারতেছে তারা, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যা খুশি তাই। এমনকি এসে বলতেছে যে রাজনৈতিক দলগুলোকে বলতেছে তুমি নির্বাচনে যাও, তোমাকে নির্বাচনে যেতে হবে, তাছাড়া জামাত বিএনপি ক্ষমতায় চলে আসবে। হ্যাঁ, এটা এসে ভারতের পররাষ্ট্র সচিব এসে বলতেছে বাংলাদেশের একজন রাজনৈতিক দলের প্রেসিডেন্টকে। হ্যাঁ, তো তাহলে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে এক্সিস্ট করতেছিল, পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলছিল। এবং আপনি যেটি বলছিলেন, মেজর সুমন আহমেদ কিন্তু বিডিআর এর ঘটনার পর প্রথম ব্যক্তি যিনি ডিজিএফআই নির্যাতনের শিকার হন এবং রয়ের দ্বারা ইন্টারোগেটেড হন আর কি, প্রথম ব্যক্তি। আচ্ছা, র কি বলেছিল, পরিচয় দিয়েছিল যে আমি র থেকে নাকি না, এটা আপনি বলছিলেন, বুঝছেন? সুমন ভাই আপনার আনমিউট করেন, সুমন ভাই আপনি আনমিউট করেন। জি, ইন্টারোগেশনের যেই পর্যায়টাতে আমি দেখতেছিলাম কন্টিনিউয়াসলি ইংলিশে কথা বলতেছে, বাকি যারা ওই ইমরান ইবনে রউফ আর রাশিদুল আলম দুইজন, একজন পলাতক আর একজন এখনো বিজেপিতে আছে, তারা বাংলায় কথা বলতেছে, আর বাকি দুইজন যাদেরকে আমি কাউকে দেখতে পাচ্ছি না, তারা ইংলিশ, এবং বাট আমি একটু বুদ্ধি করে বাংলাতে রিপ্লাই গুলা দিচ্ছিলাম। তখন দেখা গেল পজ, মানে আমি বাংলায় বলতেছি, ওরা তো বুঝতে পারতেছে না। তখন ডিজিএফআই যে ডেস্ক অফিসার, সে সেগুলাকে সম্ভবত ইন্টারপ্রেট করে দিতেছিল, ওই জন্য পজ আসতেছিল। আর আপনি তো দাদা ইন্ডিয়ানদের যে অশুদ্ধ ইংলিশ ডডা করে, সেটা আমরা সবাই অভ্যস্ত। তো ওই দুইজন তারা ভারতীয় ছিল, র বা যে কোনো এজেন্সি, তারা ভারতীয় ছিল। কেউ পরিচয় দেয় না এবং পরিচয় দিবেও না, তো তারা ওই সাহস তাদের নাই। মানে ওটা ওই 2009 এর ওই ঘটনা। আচ্ছা, এখন ওই যে যিনি ইন্টারভিউ করেছিলেন পরিচয় দিয়ে বাংলাদেশের যে বিজিবি, যে ডিজিএফআই, মানে এখন বিজিবিতে আছে আপনি বললেন, এখনো সে সার্ভিসে? হ্যাঁ, এখনো সে সার্ভিসে। সে কিন্তু ডিজিএফআই তে ছিল না, সে কিন্তু আরেকটা ইউনিটে, সেও আমাদের সাথে একই সাথে পিলখানার ভিতরে ঢুকলো। বাট এবং রাশিদুল আলম, সেও তখন কিন্তু ডিজিএফআই পোস্টিং এ ছিল না। এই যে অতি উৎসাহী লোক যারা মনে করে যে আওয়ামী লীগকে রাখবার এবং বাঁচানোর জন্য তাদেরকে জানপ্রাণ দিতে হবে, তারা সমস্ত কোড এবং আইন ভঙ্গ করে অতি উৎসাহিত হয়ে সেখানে আমাকে ইন্টারোগেট করছে। তো তার মধ্যে রাশিদুল আলম, সে জানে যে সে কতগুলো পাপের সাথে সংশ্লিষ্ট এবং আমি যে তাকে এক্সপোজ করবই, তো সে কিন্তু পালায় চলে গেছে, এখন সম্ভবত ইউএই বা কোথাও আছে। ইমরান ইবনে রউফ, সে কিন্তু এখনো আছে বিজেপিতে কর্নেল হিসাবে, মাঝে মাঝে একটু ছবি টবি চেহারা দেখায়। সে, এটা আমি আমার সাথে হয়েছে সেটা না, হেফাজতের সেই কিলিং এ, আমরা বলবো শাপলা চত্বরের কিলিং এ, সে তো জিয়াউল আহসানের সাথে সরাসরি যুক্ত, কতজনকে খুন করেছে, 7 খুনের মামলা, 7 খুন। তো আমরা তাকে অ্যাকাউন্টেবল করি না কেন এখন? আপনারা তো চেষ্টা করতেছেন, ইলিয়াস চেষ্টা করেছে, কনক এই জিনিসগুলোকে উঠাচ্ছে। এখন অ্যাকাউন্টেবল করার পরে দিন শেষে সিদ্ধান্তটা তো আমি আপনি নিতে পারতেছি না। যারা আপনি কি মনে করতেছেন দাদা যে এইখানে সব চেঞ্জ হয়ে গেছে, হাসিনা চলে যাওয়ার সাথে সাথে হাসিনার রাখা লোকগুলা চলে গেছে? না, হাসিনা রাখা লোকগুলো আছে, এবং তারা তাদের হাসিনার সময় হাসিনা রাখা লোকগুলো আছে, বাট এটা স্টিল, এটাও আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে যে বাংলাদেশে একটা খুব কনসিডারেবল ফর্মিডেবল সিভিল ফোর্স তৈরি হয়েছে, হ্যাঁ, যেটাকে উপেক্ষা করা খুব সহজ। এবং তারা উপেক্ষা করতে, সেখানে কিন্তু তাদের হাসিনার সময় যে জিনিসটা হচ্ছিল, হাসিনা 14 দাদা সিভিল ফোর্স তো আর ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে পারে না, সমস্যা হচ্ছে এটা। না, কিন্তু আমরা সব জায়গা ঠিক হয়েছে, কিন্তু ক্যান্টনমেন্ট তো ঠিক করতে পারি না আমরা চাইলেও। দাদা, আমরা তো ওপিনিয়ন বিল্ড করতে পারি, তাই না? আমরা তো ওপিনিয়ন বিল্ড করতে পারি, আমরা জনগণকে বলতে পারি, আমরা এক্সপোজ করে দিতে পারি। হ্যাঁ, এই ইমরান ইবনে রউফের ব্যাপারে আপনি আমার বিডিআর এর যেই ডকুমেন্টারিটা আমি তৈরি করেছিলাম 1 ঘন্টা 25 মিনিটে, সেখানে ইমরান ইবনে রউফের ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত বলা হয়েছে, সে কি করেছে, সে কি ছিল। মানে এখন কোথায় আছে? বিজেপিতে আছে, ওটা কি বলছিলা তুমি? হ্যাঁ, বিজেপিতে এখন না, তখন বিজেপিতে, এবং সে নাটক করছিল, সেই নাটকগুলোর বিষয়ে আমি সেখানে তখন বলেছিলাম, বর্ডারে গিয়ে সে নাটক করছে। এখনো যে সার্ভিসে আছে, ওটা কি বলেছিলা তুমি? হ্যাঁ, তখন ওই মুহূর্তে সে উত্তরবঙ্গের একটা ইয়েতে ছিল কমান্ডার হিসাবে। সরি, আমার ল্যাপটপের পাওয়ার আউট হয়ে গেছিল। যেটা বলতেছিলাম, সরি ইফ ইউ অ্যালাউ মি, হাসিনা 14 নির্বাচনের পর থেকে প্রতিটা দিন কিন্তু তার হিসাব ছিল যে সে
ক্ষমতা থেকে সরে যাওয়া মানেই তাদের সবার পতন, কচু কাটা। তো সেই একই অবস্থা হয়ে গেছে, কিন্তু হাসিনা যাদেরকে সেট আপ করে রেখে গেছে, যে স্ক্রিপ্ট লিখে গেছে এখানে যে তোমরা এইভাবে চলবা, তারাও জানে যে তাদের একজনও যদি সরে যায় তাদের শক্তি ক্ষয় এবং তারা উইক হয়ে যাবে। তো সেই জায়গা থেকেই আমি মনে করি আমরা চাবো, বাট এটা এক্সপেক্ট করা খুব মানে স্বাভাবিক না যে তারা তাদের ভুল বুঝতে পেরে তাদের খারাপ লোকগুলাকে সবাইকে সরায় দিবে, বা তারা ভালো হয়ে যাবে, অজু করে তারা শুদ্ধ হয়ে যাবে। আমি আশাটুকু করি না, বিকজ আমি দেখেছি তারা এখনো কিভাবে প্রতিটা জায়গায় তাদের লোককে বসায় রাখছে, এবং সেই কারণে আমি মনে করি যে ঘোষণাটুকু আসছে সেটা মন্দের ভালো, যে আওয়ামী লীগকে সেই পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। দ্যাটস মাই পয়েন্ট। তো এই পিনাকিটা ধরেন, আমরা যে রাশিদুজ্জামান, ব্রিগেডিয়ার রাশিদ যে সরাসরি নির্যাতন করছিল, আমরা অনেকবার আলোচনা করছি, সুমন ভাই ক্লেম করছে তাকে সাম্প্রতিক সময়ে যে আপনার হজ করার নামে পারমিশন দিয়ে মক্কা থেকে সে কানাডায় চলে গেছে, যতটুকু আমরা জানি। ইমরান ইবনে রউফ এখনো বহাল। তো আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে আমার পরবর্তী সংস্কারটা কি রাষ্ট্রের? ধরেন কথা প্রসঙ্গে চলে আসলো, এখন ধরেন আর্মি ব্যাপারে আমরা অনেক রকমের বিষয় আমরা দেখছি, এবং ধরেন বিপ্লব পরবর্তী সময়েও সেনাপ্রধান চাচ্ছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করতে, যারা বিপ্লবের সঙ্গে সরাসরি যুক্ত তাদেরকে ডেকে তিনি সে প্রস্তাব দিচ্ছেন যে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না, একে রিফাইন্ড আওয়ামী লীগ করতে হবে। তিনি অনেকটা হুমকির মতো কথা বলছেন। ডক্টর ইউনূসের সঙ্গে একটি দূরত্ব তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা বুঝতে পারি যে, এবং আসিফ মাহমুদের কথা থেকে আমরা বুঝতে পারি যে তিনি বুকে পাথর চাপা যে দিয়েছিলেন ইউনূসকে মেনে নেওয়ার জন্য, সে পাথর এখনো বুক থেকে উঠে নাই ওনার। তো এখন পরবর্তী সংস্কারটা কি, আমরা কোন দিকে যাব? দাদা শুরু করবেন না ইলিয়াস? আমি একটু বলতে চাই, আমি ইয়ে নিয়ে বলতে চাই, যেহেতু আমরা সবাই এখানে আছি। আমার আজকেও একজন খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টার সাথে কথা হলো দীর্ঘ সময়, 40 মিনিট। তো আমি ওইখানে কয়েকটা জিনিস বললাম আর কি, আমি বলে রাখি। আমি বললাম যে দেখেন, আপনাদের সরকার তো রাজনৈতিক সরকার না, আপনাদের কারোই রাজনীতি করার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু সরকার হচ্ছে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট। বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে প্রধান এবং সবচেয়ে ক্রুশিয়াল পলিটিক্যাল ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশ সরকার, এবং আপনারা এই সরকারটা চালাচ্ছেন, কিন্তু আপনারা কেউই পলিটিক্যাল না। এবং এর কারণে আপনাদের যে পলিটিক্যাল ভ্যাকাম, সেই পলিটিক্যাল ভ্যাকামটাকে পূরণ করতে হয় অ্যাক্টিভিস্টদেরকে। এবং আমি খুব ক্যাটেগরিক্যালি নাম ধরে বলছি যে দেখেন, আপনার সরকারের পেছনে একটা বড় ধরনের পিপলস মোবিলাইজেশন, পিপলস সাপোর্ট মোবিলাইজ করেছে 3 জন মানুষ, আপনারা মানেন বা না মানেন, পিনাকি, ইলিয়াস আর কনক সারোয়ার। হ্যাঁ, তো আমি ওনাকে বললাম যে আচ্ছা দেখেন, এই যে প্রফেসর ইউনূস কাতারে গেলেন, কাতারে যে কথা বললেন, ডায়াসপোরার সাথে কথা বললেন, তো কিছু সময় কাটালেন, তো প্রফেসর ইউনূসের কি মনে হয় না যে পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ারের সাথে একটু বসে কথা বলি, ওরা কি ইয়ে করে? কেন মনে হইলো না 9 মাসে? মানে আমরা কি কামলা, যে আমরা কামলা দিয়ে যাব সারাক্ষণ? আমরা তো কামলা না। হ্যাঁ, এবং সেই কারণে ওনার একের পর এক মিস্টেক করছে, এবং যখন দেখে যে জনগণ মাঠে নামছে, রাস্তায় আছে, পিপলস সাপোর্ট আছে, তখন ওনারা একটা সাহসী পদক্ষেপ নিতে পারে। কিন্তু ওনারা প্রোঅ্যাক্টিভ হয়ে কখনোই পিপলস ভয়েস যারা রেইজ করে তাদের সাথে এনগেজ হওয়ার প্রয়োজনীয়তাটা মনে করে না, বোধ করে না। উপদেষ্টারা হয়তো করে, কিন্তু এটা প্রফেসর ইউনূসকে করতে হবে, এটা আমি মনে করি, এবং এটা করা উচিত। এবং এটা যদি উনি না করেন, তাহলে এটার সাফারার হবেন উনি নিজেই, আর কেউ না। এখন দেখেন, ওনারা ঐক্যমত কমিশন করলেন, তাই না? আমি এটা নিয়ে অনেকবার বলছি, এবং ওনারা আসছেন, আলী রিয়াজকে দিচ্ছেন। আলী রিয়াজ পলিটিক্স করছেন এক সময়, হ্যাঁ, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিভাবে মিডিয়েট করতে হয় এই স্কিলটা ওনার নাই। হ্যাঁ, ওখানে নিয়ে মনির হায়দারকে বসাইছে, তারও নাই। হ্যাঁ, তো ধরেন আমরা চাচ্ছি যে এই ছোট 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 জিনিস। আমার বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ নেতার সাথে কথা হইল, উনি বলতেছেন যে এই যে দেখেন, মানে অনেকে মনে করে যে বিএনপির সাথে আমার অনেক গ্যাপ এবং বিএনপির সাথে আমার খুব সারাক্ষণ মারপিট চলে, তা কিন্তু না। মানে বিএনপির ধরেন গুরুত্বপূর্ণ নেতারাও মাঝে মাঝে ফোন করেন, পরামর্শ নেন, কথা বলেন, এক্সচেঞ্জ করেন, এবং ওনাদের সাথে যখন কথা হয় আমার, তখন কিন্তু আমার কোনো আর্গুমেন্টকে ওনারা ফেলে দেন না, ওনারা অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন, সিরিয়াসলি নেন।
ধরেন আমি বললাম যে দেখেন এই যে ঐক্যমত কথাটা হচ্ছে, এটাই আমাদের পরবর্তী, আমাকে বলছে সংস্কার কি, মানে এই যে ধরেন 18 বছর কি 16 বছরের নাকি 17 বছর ভোটের সময় এটা কি সংস্কারের একটা গুরুত্বপূর্ণ? আমি বললাম এটা সংস্কারের গুরুত্বপূর্ণ কোনো এলিমেন্ট না। আমি যে সংস্কারটা চাই সেটা আপনিও চান, কিন্তু আসলে আমরা বলতে পারতেছি না, বিএনপির ল্যাঙ্গুয়েজে বলতে পারতেছি না। সেই জন্য বিএনপি মাঝে মাঝে এদিকে সরে যাচ্ছে, ওইদিকে সরে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, মনে করতেছে, সন্দেহ করতেছে। আমি বলছি যে দেখেন আমাদের সংস্কারগুলো কি কি হইতে হবে। আমি খুব সিম্পল, এই 2 দিন আগে আমার এই কানে গেলাম, এখানে বিএনপির ছেলে পেলে, ইয়াং ছেলে পেলে, সব ব্রাইট ছেলে পেলে, অনেক কাজ করে, কানে কাজ করে। তো হঠাৎ করে আমাকে দেখছে রাস্তায় আর কি, তারপরে দেখে এসে দৌড়ে এসে ধরছে বেশ কয়েকজন, মানে 10-12 জন। হ্যাঁ, তো এসে বলতেছে যে দাদা এরকম আমরা বিএনপি করি, আমরা আপনার ইয়ে শুনি, কিন্তু মাঝে মাঝে বিএনপির খুব রাগ হয় আমাদের। আমি বললাম যে আমারও তো হয়, হ্যাঁ, বিএনপি আমাদের রাজপথের এলাই ছিল, আমারও তো রাগ হয়। আমি ওদেরকেই বললাম, ওদের সাথে আলাপ করেই কিন্তু কথা বলতেছি, কথা বলতে 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 ওই জিনিসগুলো চিন্তা করি। আমি বললাম যে দেখেন আমি যে সংস্কারটা চাই এটা আমি আপনাকে বলি, এটা বিএনপিও মানবে, কিন্তু এটা বিএনপিকে বলা হচ্ছে না এইভাবে। প্রথম জিনিস, ধরেন আমরা 2024 সালের নির্বাচনটাকে আমরা অবৈধ ঘোষণা করব, হ্যাঁ, তাতে কি হবে? তাতে শেখ হাসিনার সরকারটা দখলদার সরকার হিসেবে ঘোষিত হবে, তাই না? তাহলে কি হবে? অবৈধ ঘোষণা করলে শেখ হাসিনার সরকার দখলদার সরকার হলো, তাহলে আমাদের জুলাই বিপ্লবে আমরা যা যা করেছি, হ্যাঁ, সবকিছু বৈধ হয়ে যায়। এবং আমরা একটা দখলদার বাহিনীর সাথে ফাইট করেছি, তাহলে কি আওয়ামী লীগ বলেন, এই বলেন, কথা কামাল বলেন, ওটা সেটা, এই যে বিএনপির ফজলুর রহমান ইত্যাদি ইত্যাদি, যারা তারা যেটা বলতেছে যে পুলিশ হত্যা, অমুক তমুক, নবনীতা বলতেছে না, সবকিছু থেকে আমরা ইমিউন হয়ে যাই। হ্যাঁ, কারণ আমরা দখলদারের সাথে তো ফাইট করব, তাদেরকে মারবো, ওরা আমাদেরকে মারবে। তাহলে শেখ হাসিনার সরকার একটা দখলদার সরকার এবং শেখ হাসিনার বাহিনী একটা দখলদার বাহিনী হিসেবে আমরা স্ট্যাবলিশ করে ফেলতে পারি। বিএনপি এটাতে আপত্তি করবে? কখনোই করবে না, তাই না? 2 নাম্বার, সংস্কার প্রশ্নে সংবিধানের এইটা সেটা, অমুক তমুক, ধর্মনিরপেক্ষতা, ওটা সেটা, প্রচুর ছোট 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 জিনিস। আমি বলছি যে আমি জিয়াউর রহমানের সংবিধান চাই। জিয়াউর রহমান যেটা ক্ষমতা এসে এনাক্ট করছিলেন, আমি ওই সংবিধান চাই। মানে দেখেন, এটাতে আমার 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 চাওয়াটাও হয়ে যায়, কারণ আমি তো প্রেসিডেন্সিয়াল সিস্টেমের পক্ষের লোক। হ্যাঁ, সো আমি যদি প্রেসিডেন্সিয়াল সিস্টেমটাকে এনাক্ট করতে চাই, আবার ফিরে আনতে চাই, তাহলে জিয়াউর রহমানের সংবিধানটাই ফ্যান্টাস্টিক। ওইখানে আছে, জিয়াউর রহমান নিজেও প্রেসিডেন্ট ছিলেন। এটা কি বিএনপি না মানবে? এটা হবে? হবে না, বিএনপি এটাও মানবে। তাহলে দেখেন আমরা 2টা খুবই বড় সংস্কার করে ফেলতে পারবো এবং এটা মানায় ফেলতে পারবো। আমার এত মিটিং এরও দরকার নাই, একটা 5 মিনিটের কথা এটা সবাই মেনে ফেলবে। এইরকম আমরা যদি, আমি তো 2টা বললাম, আমরা যদি চিন্তা করে আরো 2টা বের করি এরকম এবং প্রেজেন্ট করতে পারি প্রেজেন্টেবল ওয়েতে, তাহলে দেখবেন আমাদের সংস্কার নিয়ে এত মূলামূলি আর থাকবে না, এটা সিম্পল হয়ে যাবে। দাদা ধরেন আপনি যেগুলো বলছেন এগুলো ধরেন কি বলবো, এটা ধরেন একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া বা একটা ঐক্যমত্য বা এরকম একটা বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যদি বলি যে ধরেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা 9 মাসে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারলো না। 9 মাস পরেও এই যে 11 বছর আগে গুম হওয়া সুমনের বাসায় ওয়ারেন্ট যায়, যেই মামলাগুলো 3 মাসের মধ্যে সকল মামলা এবং ওয়ারেন্ট বাতিল হয়ে যাওয়ার কথা, 9 মাস ধরে তারা এখন লম্বা লম্বা সরি বলে যে আমাদের ভুল হয়েছে। এখন পরবর্তী ছাত্রদের পদক্ষেপ কি হওয়া উচিত? আমরা কি সেনাবাহিনী সংস্কারের দিকে যাব? আমরা কি বিচার সংস্কারের দিকে যাব? আমরা কি মিডিয়া সংস্কারের দিকে যাব? অর্থাৎ যা দেখছি যে রাজপথ থেকে দাবি উত্থাপিত না হলে বা একটা মুভমেন্ট তৈরি না হলে কারো কর্ণকুহরে কিছুই ঢুকবে না। তো আমি এই প্রসঙ্গটা নিয়ে আসছি। ইলিয়াস, আপনি কি মনে করেন যে সংস্কারের পরবর্তী পদক্ষেপটা কি হওয়া উচিত? মানে ছাত্রদেরকেই যদি আমরা বলি যে ছাত্র জনতাকেই রোল প্লে করতে হবে, কারণ আনফরচুনেটলি উপদেষ্টা পরিষদে বিপ্লবের সঙ্গে সংস্পর্শহীন বিপ্লব বিবর্জিত মানুষরা বসে আওয়ামী লীগের দালালি করছে। কেউ কেউ নিজেদের আখের গোছাচ্ছে, কেউ কেউ বুঝতেই পারছে না যে তাদেরকে কেন সেখানে বসানো হয়েছে। আপনি কি মনে করেন পরবর্তী সংস্কারের পদক্ষেপটা কি হওয়া উচিত? দাদার সাথে আমার এই গত 5-6 দিন আগে যে কোনো একজনের ছাত্র নেতাদের যে কোনো একজনের আমরা 3-ওয়েতে লাইনে ছিলাম। তো তার কাছে যেটা আমরা শুনলাম যে ছাত্ররা আসিফ নজরুলের ব্যাপারে ডক্টর ইউনূসকে জানিয়েছেন যে
ডক্টর ইউনূস যেন আসিফ নজরুলের কোনো বক্তব্য ছাত্রদের বক্তব্য মনে না করেন, এটা তাকে নিশ্চিত করে দিয়ে এসেছেন এবং এই ব্যাপারে তাকে সতর্ক করে দিয়ে এসেছেন যে স্যার, আসিফ নজরুলকে আমরা মানি না, তিনি আমাদের বিরুদ্ধে কাজ করছেন, এটা বলে এসেছেন। এখন ধরেন আমি 2024 সালের আগস্টের পরপরই আমি আসিফ নজরুলের ব্যাপারে বলেছিলাম, কারণ আমার কাছে যে তথ্য ছিল, যাদের কাছে যা যা ব্যাপারে কথা হতো, তাদের সাথে যেটা পরিষ্কার হয়েছিলাম যে আসিফ নজরুল এখানে আওয়ামী লীগের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ভারতের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রথম আলো তাকে এখানে বসিয়েছে। এখন আমরা ধরেন 5 তারিখের আগে কিন্তু সবাই দিশেহারা, কে কি করবে, কি হবে, হাসিনা যে যাবে কি যাবে না, কারোর কোনো প্রস্তুতি ছিল না, থাকার কথাও না। ভারত কিন্তু ঠিকই এই ওয়াকার থেকে শুরু করে সেনাবাহিনীর কয়েকজনকে নিয়ে, আসিফ নজরুলদেরকে নিয়ে দফায় দফায় বৈঠক, কি হবে, কিভাবে কি করা হবে, প্রথম আলো এদেরকে বসানো হয়েছে যে কিভাবে সরকার চলে গেলে কারা কোথায় আসবে। তারা কিন্তু সেভাবে তাদের প্ল্যান ওয়েতেই কিন্তু সেটা করেছেন। এবং তখন যদি আসিফ নজরুলকে নিয়ে যখন আমি কথা বললাম এবং ক্যান্টনমেন্টের ভেতরে এই কনস্পাইরেসি গুলো যখন তুলে ধরলাম, সেটা যদি ছাত্ররা যদি আমার সাথে একই সুরে কথা বলতো, তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু সেই ছাত্ররা কিন্তু বলল, অথচ একজন উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ, তিনি কিন্তু আসিফ নজরুলের পক্ষ নিয়েছিলেন তখন। অথচ তারপরে কিন্তু তারাই কিন্তু সে এবং সাজিস, তারাই কিন্তু পরস্পর বিরোধী বক্তব্য দিলেন। হাসনা তো আরেক ধরনের বক্তব্য দিলেন, আরেক ছাত্র নেতা আরেক ধরনের বক্তব্য নিলেন যে আসলে 5 তারিখ কি হয়েছিল, 4 তারিখে কি ঘটেছিল, কিভাবে তারা ক্যান্টনমেন্টে গেলেন, আসিফ নজরুল কিভাবে প্রধান উপদেষ্টা থেকে আইন উপদেষ্টা হলেন, এগুলো নিয়ে তারা পরবর্তীতে অনেক ধরনের আলাপ করেছে। তো যদি সেটা হয়ে থাকে, তাহলে আগে কেন করেন নাই, এখন কেন করতে হলো? এখন করাতে যে সমস্যাগুলো হয়েছে, আপনি দেখেন আসিফ নজরুলের যে বক্তব্যটা আপনি একটু আগে চালালেন, দেখেন একজন আওয়ামী লীগ নেতা কিংবা ফখরুলের সাথে এই বক্তব্যের কোনো পার্থক্য আছে? একই রকম। এখন ফখরুল, আওয়ামী লীগের লোকজন এই ভাষায় কথা বলে কেন? দাদা যে কথাটা বললেন যে আমাদেরকে ডক্টর ইউনূস ফোন করার একটা সময় পেল না। আরে ভাই, ফোন করা তো বহু পরের কথা। আজকে 9 মাস হয়েছে আমরা আমাদের এই যে আমরা 3 জন মানুষ এক জায়গায় হলে এই বক্তব্যটার মানে অনেক জায়গাতেই অনেকের কাছে অনেক মূল্যবান। যে না, এই 3 জনে একসাথে হয়ে তারপরে বলেছে এই বিষয়গুলো দেখা, এবং হয়ও অনেক কাজ হয়েছেও আমাদের কথায়। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে সরকারের কোন অংশ থেকে বলা হয় নাই যে ইলিয়াস, তোমার নামে যে এতগুলো মামলাগুলোর কাগজগুলো দাও। পিনাকি ভট্টাচার্য, আপনার নামে কি কি মামলা আছে, আমাদের কনক স্যার আপনার নামে কি সমস্যা আছে, আমাদেরকে একটু দেন। বলেছে, আমি জানি না আপনাদের বলেছে কিনা এর মধ্যে, আমাকে এখন পর্যন্ত না, আমার মামলাটা তো কোর্টে যে রিজলভ হয়েছে তাও আমি করিনি। ওই যে আশিক ছেলেটা ছিল বিএনপির ছাত্র দলের, ও সেটা তো আপনি আপনার ব্যক্তিগত উদ্যোগ বা অন্য কেউ একজন আমি কিছুই করিনি। আশিক যেহেতু নিজে এটা মুভ করছে, আমি সাথে সাথে খালাস হয়ে গেছি। আপনার সামনে ওই দিন আমার কাছে কাগজ চেয়েছে একজন, আপনি দেখেছেন আমি কি উত্তর দিয়েছি। আমি বলছি, কেন আপনাকে দিব, কেন আমার মামলার কাগজ আপনাকে দিতে হবে কেন? এই রাষ্ট্র করতে হবে, এই রাষ্ট্রকে এটার পদক্ষেপ নিতে হবে। যদি মনে করেন না যাবো না দেশে, সমস্যা কি? তারা যদি মনে করে ইলিয়াস দেশে আসলে তারা আটক করবো, এই জন্য মামলা জিয়ে রাখেন। এই দেশের জনগণ বিচার করবে একদিন। আসিফ নজরুলের কথাবার্তা, ইলিয়াস দেশে গেলে আটক করতে পারবে না, ওইটা তাদের উদ্দেশ্য কি আমারে বলেন, উদ্দেশ্যটা কি আমারে বলেন, তাদের উদ্দেশ্য কি? সে পারবে না সেটা অন্য জিনিস। এই যে কালকে হামিদ যে 2 দিন আগে, আমি মনে করি কি ইলিয়াস, যে আমাদের মামলার চাইতে যাদের আসলে কিছু, এই যে হেফাজতের কত লোকের যে মামলা এরকম আছে, আমাকে যে কতজন রিচ করে এর মধ্যে, হ্যাঁ, করতে পারি না সবার জন্য, ওদেরটা করুক আগে। এটা আমি মনে করি যে এই সমস্ত অসহায় মানুষদের জন্য আরেকটা বিষয় আছে। কিন্তু আপনি তো, আমরা তো হেফাজত বলছি বা বলছি, বিএনপি সাধারণ কর্মীরা কি পরিমাণ সাফারার, ভিতরে কতজন আছে এখন? বড় বড় নেতারা সব মানে হয়ে বের হয়ে চলে আসছে। বাকিদের অবস্থা কি? বাকিদেরটা কে দেখছে? কত লক্ষ মামলা ছিল না? নেই। 10 লক্ষাধিক মামলা ছিল, সেই খবরও কেউ নেয় না। তো আসিফ নজরুলের সেই বক্তব্য আপনি যদি শোনেন, তাহলে মনে হবে যে না, আওয়ামী লীগের একজন লোক, উনি খুঁজা পান না। আরে ভাই, আমার দেশের আদালতের দরজা থেকে আপনার ওই ভদ্রলোকের নাম কি, হিন্দু, সুখরঞ্জন বালি, আমার দেশের আদালতের সামনে থেকে তুলে নিয়ে যায়। আপনি এটা দেশ বিরোধী কর্মকাণ্ড না? মানে দেশ বিরোধী কর্মকাণ্ড আসিফ নজরুল কয়টা চায় আওয়ামী লীগের ব্যাপারে দেখাইতে, উনি খুঁজে পান না। এখন ওনার এই বক্তব্যের সমস্যা হচ্ছে, ভাই ওই যে
ধরেন ডিজিএফআই টান দেয় আসিফ, ওই যে ওই মেয়ের ভিডিওটা কিন্তু ছেড়ে দিব, আসিফ আবার সোজা হয়। আসিফের কিন্তু খুব মনে চায় আমাদের মতো করেই জনগণের সাথে থাকতে, ওনার যে ভালোবাসা জনগণের কাছ থেকে পেতেন সেটা পাইতে আমার বিশ্বাস, ওনার খুব ইচ্ছে করে এটা পাইতে। ডিজিএফআই কি এটা পারে না। করে এখন? ইলিয়াস, এটা আমার আসলে জানা দরকার। ডিজিএফআই কি এটা করে? ডিজিএফআই না করলেও করে। ডিজিএফআই তে যদি ডিজিএফআই থেকে তো এখন একটা রিফাইন্ড ডিজিএফআই হয়েছে, এখানে অনেকেই এখন ভালো ডিজিএফআই অফিসার আছে। অস্বীকার করে, ডিজিএফআই কিন্তু অস্বীকার করে যে আমরা এই কাজগুলো করি না দাদা, খুব খুব বিনয়ের সাথে বলে যে না দাদা আমরা কিন্তু এখন এই কাজগুলো একেবারেই করি না। দাদা ওই লেজ আছে না, লেজ মাথা নাড়ে। শুনেন, এই যে আমাদের এখানে সুন্দর চেহারা সুমন ভাই একজন বসে আছেন, ঠিক আছে, এই যে স্মার্ট লোকটা, আপনি সেনাবাহিনীতে ভাই প্রশিক্ষণ প্রাপ্ত হিসাবে, এখন ওনারা আপনার সাথে যদি কোনো কথা বলে, কোনো ডিজিএফআই যেটা করে, হানি ট্র্যাপ বলেন আর যেটা বলেন, আপনারা যদি করে আপনি বুঝতে পারেন, তাহলে তো সেটা গোয়েন্দা হইলো না। গোয়েন্দারা তো সেইটাই করে যেটা আপনি বুঝবেন না, আমি বুঝবো না। আমরা নিজেরাও অনেক সময় গোয়েন্দাদের অনেক তথ্যে বিভ্রান্ত হই। ধরেন আমি মেজর সুমন এবং কর্নেল মুস্তাফিজ, আমরা তিনজন মিলে 5 তারিখের পরেই একটা শো করছিলাম। আমাদের কাছে খবর ছিল যে বিভিন্ন উপদেষ্টা এবং রাজনৈতিক নেতাদেরকে হানি ট্র্যাপ করা হচ্ছে, এবং তার মধ্যে ধরেন আসিফ নজরুল, তার বিষয়টাও কিন্তু আসছিল। এবং ইলিয়াস যখন প্রথম আসিফ নজরুলের একটা টেলিফোন অডিও কথোপকথন যখন তার হাতে আসে, তখন আমি ইলিয়াসকে বলছিলাম তুমি একটু হোল্ড করো, কারণ আমি একটু চেক ব্যাক করি যে বিষয়টা আসলে ট্র্যাপ করা হচ্ছে কিনা তাকে, মানে এটা কোনো ট্র্যাপের কোনো ইস্যু কিনা। যদি ট্র্যাপের ইস্যু হয়, তাকে যদি কেউ ইউজ করার চেষ্টা করে, আমরা তার পাশে দাঁড়াবো, এরকম একটা ইয়ে ছিল। এবং ইলিয়াসকে দিয়ে আমি কিন্তু অনেকদিন এটা হোল্ড করে আমরা আমাদের মতো করে চেক ব্যাক করছি। পরে দেখলাম যে না, আসিফ নজরুল এটা অন্য তরিকায় যাচ্ছে আর কি। তো আমাদের কিছু করার ছিল না। এবং দাদা ওইটা আপনার যে কোশ্চেন, ওই কোশ্চেনের প্রমাণ এইখানে দেখেন, আমি কিন্তু সেই অডিওটা ছাড়ি নাই প্রথমে, কিন্তু আমাকে টেলিগ্রামের একটা নাম্বার থেকে সেই ভিডিওটা দেওয়া হয়েছে, এবং আমি জানি যে ডিজিএফআই যদি কোনো কিছু দেয় গোয়েন্দা সংস্থা, সেটার একটা সিস্টেম আছে, ওই সিস্টেমেই দেয়। আপনাকে দিয়ে বলবে প্লিজ ওয়াচ ইট, এরকম বলে আপনার ছোট একটা টেক্সট দিয়ে রাখবে। তো তারা আপনি জিজ্ঞেস করবেন ভাই কে আপনি, কোথায় পেলেন, আর কিছু আছে কিনা, কোনো জবাব আপনাকে দিবে না, শুধু ওইভাবে ফেলায় রাখবে। আমরা কিন্তু এই জাতীয় আশঙ্কা সম্ভাবনা আমরা কিন্তু সব তুলে ধরছি, কিন্তু আমি সুমন ভাই এখানে কনক, ইফ ইউ অ্যালাউ, সেটা হচ্ছে কি এই কাজগুলো সুমন আপনার মাথার উপরে আপনার মাথার ক্যামেরাটা একটু বেয়াদবি করতেছে। আচ্ছা, এই বিভিন্ন দেশের রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা, তারা কিন্তু এই কাজগুলো করে, অনেকটাই করে কি, ধরেন আপনি এই যে ভারতের সেন্সিটিভ ইনফরমেশন গুলা কিন্তু আইএসআই জোগাড় করছে হানি ট্র্যাপ করাই, সেটা আমরা জানি, খুব সুন্দর স্টোরি। এখন পার্থক্য কি, শেষ তার শত্রু বা সম্ভাব্য শত্রু দেশের সম্পর্কে সেই জিনিসগুলো করে, তথ্য আদায়ের জন্য, নিজস্ব নিরাপত্তার জন্য এগুলা করে, যে তাদের সেন্সিটিভ ইনফরমেশন যাতে বাইরে না যায়, কাউন্টার এসপিওনাজ। ভাই আমার নিজের দেশের লোকের এগেইনস্ট আমি কেন সেটা করবো? দ্যাটস দ্য কোশ্চেন। যেই ডিজিএফআই করে কি করে না, যে কোশ্চেনটা আসছে, সেটা আমি নিশ্চিতভাবে আমি আপনাদেরকে বলি, হ্যাঁ করে আসছে। এখন কতটুকু কমে গেছে, জেনারেল জাহাঙ্গীর সেখানে আছে, অ্যাপারেন্টলি সে এই চেঞ্জ গুলার মধ্যে আছে যে এই জিনিসগুলো আমরা করব না। তুমি করো ডিজিএফআই হিসেবে, তুমি আমাদের যেই দাদা দেশ আছে, অন্য দেশ আছে, তাদের সাথে করো, নো প্রবলেম। আমাদের নিজেদের নাগরিকের উপরে সেই জিনিসটা তুমি করবা না, এইখানে ফুল স্টপ। রাইট। তবে আপনার ধরেন আমরা কিন্তু দাদা প্রথম থেকে কিন্তু ধরেন উপদেষ্টা যারা ছিল, মানে যেই ঢুকুক সেনাবাহিনী, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের একটা সাপোর্ট ছিল। আমরা চেষ্টা করছিলাম যে না, একটা পরিবর্তন। এখন যত দিন যাচ্ছে না, তারাই তাদের চেহারা আস্তে আস্তে সামনে নিয়ে আসছে, এবং আমরা কিছু করতে পারছি না, মানে আমাদের জায়গাগুলোতে আমরা যুক্তিবদ্ধভাবে এগুলো মেনে নিতে পারছি না, যার জন্যই আমাদেরকে অনেক কথা বলতে হচ্ছে, এবং আমরা আবার অনেকে ক্ষমতার স্বাদ পেলে তখন সবার চেহারাই বদলে যায় আর কি। আমি জানি না আপনারা কনক সারোয়ার যখন মন্ত্রী টন্ত্রী হয়ে যাবে তখন আবার কি হয়, দেখতে হবে আর কি। তো এখন দাদা আমি যে প্রসঙ্গটা আনতে চাচ্ছিলাম, যে আমাদের আসলে এখন পরবর্তী স্টেপটা কি হবে? আমরা কি সেনাবাহিনী সংস্কার চাইবো? কারণ ধরেন ইলিয়াস বা আপনাদের মধ্যে কে একজন বলছিলেন যে এই যে হাসিনা যে পাঠানো হয়েছে, এটা কিন্তু হুট করে পাঠানো হয়নি, এটা কিন্তু আরো 4-5 দিন আগে থেকে কিন্তু মোটামুটি তারা
টের পেয়ে গেছে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশে গোয়েন্দা সংস্থা সহ, এবং আমরা যতটুকু জানি 2-3 তারিখ থেকে মোটামুটি প্রস্তুতি নেওয়া হয়েছে। হাসিনা কোথায় যাবে, কিভাবে এখানে সরকার হবে, কারা কারা থাকবে, এরকম একটা ধারণা তখন থেকে তৈরি করা হয়েছিল। তো মেজর সুমন, আপনি কি মনে করেন, ধরেন সেনাবাহিনীতে আমি যেটা দেখছি যে এক খুনি জিয়াউল হাসানের উপর দিয়ে কি পুরো সেনাবাহিনীকে পার করে দেওয়ার চেষ্টা চলছে? মানে একজনের দিয়ে বাকি সব কি মানে সাবসাইড করে দেওয়ার চেষ্টা চলছে, বা এই মুহূর্তে কি সংস্কার বা কি হইতে পারে, মানে আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ, এখন পরবর্তী বিষয়টা কি মনে করেন আপনি? সেনাবাহিনীর দিকে কিন্তু মানুষের অনেকের দৃষ্টি, বিশেষ করে ওয়াকার সাহেবের বিভিন্ন সময়ের যে কার্যক্রম, সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা কি? আপনি কি মনে করেন কি করা উচিত এখন? জি, প্রথম যে জিনিসটা হচ্ছে, আমি বাকি, কারণ সেনাবাহিনীর শুধুমাত্র সেনাবাহিনীর সংস্কার করে তো কিছু হবে না, তার সাথে আমরা যেটা প্রশাসন, বিচার ব্যবস্থা, আমাদের বিদ্যমান আইনের সংস্কার, যেটা মানে আইন তো আছেই, সেটাকে কিভাবে জুডিশিয়াসলি প্রয়োগ করা যায় সেই জিনিসগুলো সংস্কারের, সেটা নিশ্চয়ই আপনারা বলবেন বা সেটা ধরে নেই সেগুলা হবে। তাহলে সেনাবাহিনীর দিক থেকে সংস্কারের আগে যে জিনিসটা আসলে দরকার সেটা হচ্ছে, আমরা কি এই 5ই আগস্টের পরে সেনাবাহিনী অথবা সশস্ত্র বাহিনীর কোন দিক থেকে কোন বক্তব্য আসছে যে আমরা খুনি স্বৈরাচারী পতিতা হাসিনার এবং তার দল বা প্রশাসনের চাপে পড়েই বাধ্য হয়ে, যেহেতু আমাদেরকে নিয়ম অনুযায়ী সরকার প্রধান বা প্রতিরক্ষা বাহিনীর প্রধানের কথা শুনতে হয়, সেই কারণে আমাদেরকে, হ্যাঁ, আমরা এই অন্যায়গুলা হয়েছে যেগুলার জন্য আমরা অনুতপ্ত, এবং সেই জায়গা থেকে আমরা চাই ভবিষ্যতে আমরা যে পথটুকু চলবো সেখানে আমরা জনগণের আস্থা নিতে চাই। তারা সংস্কার কতটুকু করবে তার আগে তারা কি এই তাদের মাইন্ডসেটটা যে হ্যাঁ, স্বীকার করে নেওয়া যে অন্যায় হয়েছে, খারাপ কিছু হয়েছে, যেটা একটা জাতীয় সেনাবাহিনী, সেটা তো শুধু আমি সেনাবাহিনীর সদস্যতা না, আমাদের সবার সেনাবাহিনী, সেই সেনাবাহিনী কি সেই জিনিসটা স্বীকার করেছে, সেটা ইম্পর্টেন্ট। যখন সে এই জায়গাটাতে স্বীকার করবে যে হ্যাঁ, আমরা এই অন্যায় করেছি, এই অন্যায়গুলা আমি করি নাই, বাট আমাদের বাহিনী তার দায়িত্ব এড়াইতে পারে না, তখন কিন্তু সে সংস্কারগুলা আইডেন্টিফাই করতে পারবে, হ্যাঁ, ব্যত্যয়গুলা কোথায় কোথায় হয়েছে, আমাদের কি করবার কথা, তার বাদে আমরা তার বাইরে কি কি জিনিসগুলা করেছি, কেন করেছি, সেটাকে অ্যাভয়েড করার কোনো উপায় আছে কিনা, সেগুলা সে করতে পারবে। প্রথম কথা, রাওয়া, যেটা রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসারদের একটা অ্যাসোসিয়েশন, সেখানে কিন্তু একটা আলোচনা হয়েছে, যেখানে মাহমুদ ভাই জয়েন করছিলেন সপ্তাহ 3 আগে। সেখানে যে পেপারটা হচ্ছে, সেখানে কিন্তু এই জিনিসটা আসছে হালকা ভাবে, বাট আমি যে জিনিসটা বলতে চাই, এবং সেখানকার অফিসারদের গ্রুপের কথাবার্তা গুলা শুনে আমার মনে হয় যে সংস্কারের ব্যাপারে, যে সেনাবাহিনীতে সংস্কারটা হওয়া উচিত, আমাদের সার্ভিং রিটায়ার্ড সমস্ত অফিসাররা কিন্তু সেটা বুঝেন। এখন তারা মনে করছেন রাজনৈতিক প্রভাব মুক্ত একটা সশস্ত্র বাহিনী তারা চান বা বলছেন, বাট আমার কথা হলো আমাদেরকে কিন্তু ফ্লিপ সাইড অফ দ্য কয়েন সেখানেও তাকাতে হবে। আমরা গত 30 বা 40 বছরে কি দেখছি, শুধু রাজনৈতিক প্রভাবমুক্ত সেনাবাহিনীর কথা বললে হবে না, সেনাবাহিনীর প্রভাবমুক্ত রাজনৈতিক পরিবেশ, সেটাও কিন্তু আমাদের আলোচনা করতে হবে। তো আমার মনে হয়, কারণ আমরা দেখছি তো সেনাবাহিনী কিভাবে ইন্টারফেয়ার করে বা করেছে। সেনাবাহিনী ইন্টারফেয়ার করতে পারে যখন জাতীয় দুর্যোগ বা সেই ধরনের জায়গাগুলোতে আমরা আসবো, জনগণ চাবে। জনগণ কোথায় কবে চাইছিল, যে কারণে সেনাবাহিনীকে ইন্টারভেন করতে হয়েছে, যারা জাস্টিফাই করতে পারবে সেই জিনিসগুলো পারবে না। সুতরাং সংস্কারের ক্ষেত্রে প্রথম জিনিস হলো আমাদের মিলিটারি লিডারশিপকে উপলব্ধি করতে হবে এবং বলতে হবে যে হ্যাঁ, ব্যত্যয় হয়েছে, অন্যায় হয়েছে, আমরা নিয়মের বাইরে গিয়ে একটা ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি সরকারকে শুধু সাহায্য, ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করি নাই, বরঞ্চ আমাদের কিছু কিছু লোক সেক্ষেত্রে সেই অন্যায়গুলোর সাথে জড়িত ছিল, স্বীকার করিনি আমরা, সেইটা আমরা স্বীকার করি নাই। তাহলে হবে কি, প্রথম জিনিস আমি বললাম যে না,
যারা করছে তারা আউট, আমরা সেটার সাথে নাই। আমরা এখন সংস্কার করব যারা সংস্কার পন্থী বা আমরা চাই দেশের জনগণের আকাঙ্ক্ষাতে বাস্তবায়ন করতে। দেন প্রথম জিনিস হচ্ছে এই জায়গাটা যে আমাদেরকে চিন্তা করতে হবে রাজনীতির প্রভাবমুক্ত সেনাবাহিনী কিভাবে আসে, এবং একই সাথে আমরা রাজনীতিতে হস্তক্ষেপ করব না, যেটা পিনাকিদা বললেন, ইলিয়াস বললো যে কেন ভাই আমি এই ছেলে